1947 সালে স্বাধীন হওয়া একটা রাষ্ট্র, 1950 সালে সার্বভৌম হওয়া একটা রাষ্ট্র, স্বাধীন আর সার্বভৌমত্ব তো আর একসাথে হয়নি, সার্বভৌম একটা রাষ্ট্র মাত্র 20 বছর বা 22 বছরের মাথায় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়েছে। এটা ইন্দিরা গান্ধী। শেখ মুজিবের অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র 6টা দেশ স্বীকৃতি দিয়েছিল, একমাত্র বৃহৎ দেশটার নাম ছিল ভারতবর্ষ, নেতৃত্বে ইন্দিরা গান্ধী। বাংলা সিনেমার বিবেকের মতো, একে হাঙ্গেলের মতো কথা বলবার জন্য ইন্দিরা গান্ধীকে মনে রাখা হয়নি। ইন্দিরা গান্ধীকে এই কারণে মনে রাখা হয়েছে, ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন, শি টুক ডিসিশন, যেটা দীর্ঘকালীন ক্ষেত্রে বাংলাদেশের ওই অত্যাচারটাকে সীমাবদ্ধ করতে পেরেছিল, লিমিট করতে পেরেছিল, খান সেনাকে হারাতে পেরেছিল। ভারত বাংলাদেশ সম্পর্কটা ইতিমধ্যে এসে দাঁড়িয়ে যুদ্ধ আবহ। ডক্টর ইউনূস ওখানে রয়েছে এবং আমি ঠিক একটু পেছন দিকে পিছিয়ে যেতে চাই এ কারণে 71-এর মুক্তিযুদ্ধ, ইন্দিরা গান্ধীর অবদান, ভারতের অবদান সর্বোপরি। আমি বলছি সেই জায়গায় কোনো কিছুই কি মান্যতা পেল না? আজকে বিদেশ নীতির প্রসঙ্গ আসছে, ভারতের সঙ্গে ছেড়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে বাংলাদেশ। কি পরিস্থিতি হলো? কোথায় ইন্দিরা গান্ধীর সেই সম্মান রাখতে পারলো বাংলাদেশ? শেখ মুজিবুর সম্মানটুকু রাখতে পারলো না বাংলাদেশ। জাতির পিতা, তার মাথায় প্রস্রাব এবং জুতোর মালা। কি বলবেন স্মৃতিচারণে ইন্দিরা গান্ধী? সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। স্মৃতিচারণে ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আমি আজকে বাংলাদেশের সেই সব শুভবুদ্ধি মানুষের কাছে তোমার মাধ্যমে একটা প্রশ্ন তুলে ধরতে চাই। আপনারা তো যে ছাত্র রাজনীতি নিয়ে, এত ছাত্র আন্দোলন নিয়ে অত্যন্ত রোমান্টিক ছিলেন, তাকে সমর্থন করছিলেন, আপনারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন? যদি চেয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। যে ঈশ্বরকেই আপনারা উপাসনা করেন না কেন, সেই ঈশ্বর আপনার মঙ্গল করুন। 2, ইতিহাস বদলানোটা যায় না। ইতিহাস হচ্ছে গিয়ে এমন একটা নথি যেটা থেকে যায়। দুর্ভাগ্য কোথায়, যে রাজাকার, যে পাকিস্তানি আর্মি বাংলাদেশের সাধারণ নাগরিকদের, বাংলাদেশের মা বোনেদের ইজ্জত হরণ করলো, তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে বাংলাদেশের সেনাবাহিনী, এই প্রথমবার গত 50 বছরে বা গত 52 বছরে, এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসে সৌজন্যে ইউনূস সরকার, যে তারা চট্টগ্রাম, কুমিল্লা, এইসব যে আর্মি বেসগুলো আছে সেখানে নাকি বাংলাদেশি সেনাবাহিনীদের কাছে তারা অস্ত্র সাহায্য করবে এবং তারা সামরিক প্রশিক্ষণ দেবে। আমি বাংলাদেশে সেই সব মানুষদের কাছে প্রশ্ন করি, লালন শাহের উত্তরাধিকার তো আপনারা তো লালন শাহের উত্তরাধিকার হিসেবে এতদিন গর্ব করতেন, এই বাংলাদেশ আপনারা চেয়েছিলেন? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। 2, ইন্দিরা গান্ধী। আজ থেকে মানে এরকমই একটা নভেম্বর ডিসেম্বরের মাস, 1971-এর সেই যুদ্ধের আবহ। ইন্দিরা গান্ধী গেছেন আমেরিকায়। হেনরি কিসিঞ্জার কে রিচার্ড নিক্সনের সামরিক সচিব এবং ব্যক্তিগত সচিবও বটে। তার সঙ্গে তখন হেনরি কিসিঞ্জার ইন্দিরা গান্ধীকে বলছেন যে আপনি একটু আমাদের রাষ্ট্রপ্রধানকে সময় দিতে পারতেন। তার কারণ কি, তার অব্যবহিত আগে রিচার্ড নিক্সন 2টো খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। 1, ভারতবর্ষ যদি পাকিস্তানের এবং দক্ষিণ এশিয়ার সার্বভৌমত্বে বা দক্ষিণ এশিয়ার স্টেটাস কো, কোট আনকোট, এটা যদি বিব্রত করার চেষ্টা করে, আমেরিকা চুপ থাকবে না। আর অর্থনৈতিক এমবার্গো বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। ইন্দিরা গান্ধী একটা বিবৃতি দিয়েছিলেন। কি বিবৃতি দিয়েছিলেন? হেনরি কিসিঞ্জারকে বলেছিলেন, ভারতবর্ষ আমেরিকাকে নিজের বন্ধু মনে করে, নিজের সখ্য মনে করে, এবং সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, তখন আমরা স্বাধীন হয়েছি মাত্র 25 বছর, সদ্য স্বাধীন হওয়া দেশ হিসেবে ভারতবর্ষ যথেষ্ট সক্ষম নিজের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং নিজের দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে। সে ব্যাপারে কারোর নাক গলানো ইন্দিরা গান্ধী বা ভারতবর্ষ প্রশ্রয় দেবে না।
তারপর বা তার সমসাময়িক সময় আমরা দেখেছি লাফিং বুদ্ধা হয়েছে কিরকম, বা স্মাইলিং বুদ্ধা, অ্যাকচুয়ালি স্মাইলিং বুদ্ধা হয়েছে কিরকম। আমরা পারমাণবিক শক্তিধর হয়েছি, তার জন্য নিষেধাজ্ঞা, তাতে আমাদের ঘন্টা গেছে আসছে। হোমি জাহাঙ্গীর ভাবা বা বিক্রম সারাভাইয়ের স্বপ্নের পরমাণু শক্তি আমরা দেখেছি। ইন্দিরা গান্ধী নিয়ে আলোচনা করতে গেলে, ইন্দিরা গান্ধীর স্মৃতিচারণ করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে সেই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষে কোনো সবুজ বিপ্লব তার আগে পর্যন্ত হয়নি। ভারতবর্ষ মানে খাদ্যশস্যের জন্য অনেকাংশে রাশিয়া এবং আমেরিকার উপর নির্ভরশীল ছিল। তখনও পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে লড়াই চলছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা একদিনে আমাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল, আমরা কান্নাকাটি করিনি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা আত্মশক্তিতে বলীয়ান হয়েছি। সেই সময়ে দাঁড়িয়ে 1947 থেকে 70 পর্যন্তই যদি তুমি ধরো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। মানে বিধান রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত, 1947 থেকে শুরু করে 1970 পর্যন্ত আমাদের শুধু কি বলবো, মানে সরকারি নথিভুক্ত অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় 1 কোটির বেশি শরণার্থী আমাদের এখানে এসেছিল, বাংলাদেশি শরণার্থী। এটা সরকারি মত, বেসরকারি মতটা তো ছেড়েই দাও। যার জন্য একটা অশোকনগর কল্যাণগড় তৈরি হয়েছিল, যার জন্য একটা বিজয়গড় কলোনি তৈরি হয়েছিল, যার জন্য দমদম তৈরি হয়েছিল, যেখানে কিন্তু বহুলাংশে কেন বলবো, প্রায় 100-100 এটা রিফিউজি কলোনি ছিল। আমরা সেই সময় উদার অর্থনীতি দেখিনি, আমরা সেই সময় আইটি বিপ্লব দেখিনি, এবং এদেরকে আপন করে নেওয়ার জন্যে কোনো এনআরসিসিও লাগেনি। তারা আমার এখানে এসছে, আমাদের সীমিত রিসোর্স নিয়ে আমরা তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছি। কাট টু 2018, 19, 20, 21 ইউরোপে ব্রেক্সিট হচ্ছে। সেই ব্রেক্সিটের সময় তোমরা দেখেছো, এবং ইউরোপ কিন্তু সবসময় অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষের থেকে অনেক বেশি সমৃদ্ধশালী। তোমরা দেখেছো যে গ্রিসকে নিয়ে, গ্রিসকে নিয়ে বাকিদের কি সমস্যা হয়েছে, শুধু ব্রিটেন থেকে কারা বেরিয়ে যাবে সেই নিয়ে কি অবস্থা হয়েছে, কত অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা ভারতবর্ষে হয়েছিল। কেন হয়নি বলতো? ইন্দিরা গান্ধী ছিলেন। ভারতবর্ষে এই কারণে হয়নি, ওদিকে ইন্দিরা গান্ধী ছিলেন, এদিকে রাজ্যে একজন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন। শুধু তাই নয়, দেখো দোষ গুণ মিলিয়ে আমরা মানুষ। ইতিহাস যখন আজ বাদে কাল ইন্দিরা গান্ধীকে মূল্যায়ন করবে বা করছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মূল্যায়নকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, ওই মূল্যায়নটা বাদ দাও, তথ্যনিষ্ঠ মূল্যায়ন করবে। ইন্দিরা গান্ধীর অনেক আঙ্গিকে মূল্যায়ন হবে। ইমার্জেন্সি ঠিক ছিল কি ছিল না সেটা নিয়েও আলোচনা হতে পারে। সেই মুহূর্তে কেজিবির নথিতে কি হয়েছিল, আরেকটা বাংলাদেশ হতে পারতো কি পারতো না, হাসিনার মতো গণ অভ্যুত্থানের প্ল্যান কিছু কিছু লোকেরা করছিলেন কিনা, সেই বিতর্কে না হয় নাই বা গেলাম। কিন্তু হ্যাঁ, হয়তো ইমার্জেন্সিটা অন্যরকম ভাবে হতে পারতো, ইমার্জেন্সিটা সমালোচনার ঊর্ধ্বে নয়। এটা নিয়ে যখন আমরা সমালোচনা করব, পরবর্তী প্রজন্ম সমালোচনা করবে, রাজনীতির ছাত্ররা সমালোচনা করবে, তার পাশাপাশি 1947 সালে স্বাধীন হওয়া একটা রাষ্ট্র, 1950 সালে সার্বভৌম হওয়া একটা রাষ্ট্র, স্বাধীন আর সার্বভৌমত্ব তো আর একসাথে হয়নি, সার্বভৌম একটা রাষ্ট্র মাত্র 20 বছর বা 22 বছরের মাথায় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়েছে। এটা ইন্দিরা গান্ধী। শেখ মুজিবের অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র 6টা দেশ স্বীকৃতি দিয়েছিল, একমাত্র বৃহৎ দেশটার নাম ছিল ভারতবর্ষ, নেতৃত্বে ইন্দিরা গান্ধী। সেই সময়ে দাঁড়িয়ে ইউএনওর মাইনরিটি রিপোর্ট থেকে, যেখান থেকে এসছে যে হ্যাঁ আমাদের সেই সময়ের পূর্ববঙ্গ বা সেই সময়ের পূর্ব পাকিস্তানে হিন্দু বা মহিলারা বা বাংলাভাষীরা খান সেনাদের হাতে অত্যাচারিত হচ্ছে, তখন যদি ইন্দিরা গান্ধী ভাবতেন যে ওখানে তো মুসলিমদের হাতে মুসলিমরা মারা যাচ্ছে, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না।
আমরা কি দেখেছি? আক্রান্ত হয়েছে। আক্রান্তর কোনো ধর্ম হয় না, আক্রান্ত কোনো ভাষা হয় না, আক্রান্তর একমাত্র পরিচিতি আক্রান্ত। মুসলিম প্রধান পাকিস্তানের অধীনস্থ পূর্ব পাকিস্তানে যারা অত্যাচারিত হচ্ছিল তারাও সংখ্যালঘু, মানে সংখ্যালঘুর দিক থেকে দেখতে গেলে ধর্মীয় ভাবে শুধুমাত্র হিন্দুরা কিন্তু আক্রান্ত হয়নি, মুসলিমরাও আক্রান্ত হয়েছে, কিন্তু তারা বাঙালি ছিল। সেখানে হিন্দু প্রধান দেশের একজন প্রধান হিসেবে ইন্দিরা গান্ধী হাত সরিয়ে নিতে পারতেন। হাত সরাননি কেন বলতো? কারণ আক্রান্তের কোনো পরিচিতি হয় না এবং এটা ব্যতিক্রম নয়। এবং রিচার্ড নিক্সনের কিন্তু চোখে চোখ রেখে লড়াইটা করেছিলেন এটা ইন্দিরা গান্ধী। সেই কারণে তারপরে অটল বিহারী বাজপেয়ী যখন রাজনৈতিক লড়াই, রাজনৈতিক সমালোচনা সবসময় থাকবে, অটল বিহারী বাজপেয়ী উঠে দাঁড়িয়ে যখন সংসদে দাঁড়িয়ে বলছেন ইন্দিরা গান্ধীকে মা দুর্গার সঙ্গে তুলনা করছেন, তখন আমরা হাততালি দিয়েছিলাম। এই রাজনীতি আমরা হারিয়ে ফেলেছি। এবার আজকের দিনে আসো। দেখো, শুধু তো অতীত চালনা করলে হবে না, অতীত থেকে তো শিক্ষা নিতে হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যখন এই দুরাচারটা হচ্ছে, আমরা কি বলছি? আমরা আশা করছি, আমরা ইউনুসের কাছে আশা করছি, ইউনুসকে অভিযোগ করছি, আমরা আশা করছি বাংলাদেশ শান্ত হবে। আরে কি করে তুমি আশা করতে পারো যে রাষ্ট্রটা তাদের নির্বাচিত সরকার, সেটা ভুয়ো নির্বাচনই হোক না কেন, নির্বাচিত সরকারের প্রধানকে দেশ ছাড়া করতে বাধ্য করে, তুমি তাদের কাছে গণতন্ত্র আশা করছো? 9ই ডিসেম্বর এবছরের 9, দেখো বাংলাদেশ কি করবে না করবে তার দায় তুমি নিতে পারি না, কিন্তু ভারতবর্ষ কি করবে না করবে তার দায় বা দায়িত্ব তো আমায় নিতে হবে। কারণ আমার সীমান্তটা আমরা শেয়ার করছি, সেখানে দাঁড়িয়ে বৃহৎ সীমান্ত। এবং এটা বলা হয় যে বাংলাদেশ শুধু ল্যান্ডলক না, বাংলাদেশ ইন্ডিয়া লকড কান্ট্রি। একটা খুব সামান্য পোর্শন বাদ দিয়ে, যেটা মায়ানমার বাদ দিলে, বাকি 3 ভাগ হচ্ছে কি 3 দিকটা হচ্ছে বাংলাদেশের আমরা, সেটা পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, ত্রিপুরা হোক বা যাই হোক। সেখানে দাঁড়িয়ে 9ই ডিসেম্বর কি দেখলাম? আমাদের উচ্চ পর্যায়ে বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দল সেখানে গেলেন, মিস্টার মিস্ত্রি গেলেন এবং যৌথ বিবৃতি কি দিচ্ছেন? 3 দিনের ওখানে থাকবার পর 3 দিনের ওখানে থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমন্বয় স্থাপন করে চলতে চাইছি। আমরা সংখ্যালঘুদের প্রতি আক্রমণ যেটা হচ্ছে সেটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এইসব নিরামিষ কথা তো চায়ের দোকানের লোকগুলো বলে। এরকম কথা ইন্দিরা গান্ধীও বলতে পারতেন, আমরা খুব উদ্বিগ্ন, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। বাংলা সিনেমার বিবেকের মতো, একে হাঙ্গেলের মতো কথা বলবার জন্য ইন্দিরা গান্ধীকে মনে রাখা হয়নি। ইন্দিরা গান্ধীকে এই কারণে মনে রাখা হয়েছে, ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন, শি টুক ডিসিশন, যেটা দীর্ঘকালীন ক্ষেত্রে বাংলাদেশের ওই অত্যাচারটাকে সীমাবদ্ধ করতে পেরেছিল, লিমিট করতে পেরেছিল, খান সেনাকে হারাতে পেরেছিল। আজকে আমরা কি দেখছি এই মুহূর্তে দাঁড়িয়েও? দেখো, সব লড়াই, আমিও বিশ্বাস করি সব লড়াই বন্দুক পিস্তল দিয়ে লড়া যায় না, কিছু লড়াই কূটনীতিতে করতে হয়। আমরা যদি ভারতবর্ষের আকাশ সীমাটা বন্ধ করে দিই, বাংলাদেশ পাকিস্তানে যেতে পারবে। তোমার ফার্স্ট প্রশ্ন ছিল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক। বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে গেলে ঠিক যতটা জায়গা ঘুরে আসতে হবে, শুধুমাত্র ফুয়েল কিনতে গিয়ে ও সব বাজেট ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর, চাল, ডাল, ওষুধ আমরা এখনো রপ্তানি করে যাচ্ছি। একদিকে রপ্তানি করছি, একদিকে শুনছি শুভেন্দু অধিকারী নাকি পেট্রাপোলে গিয়ে লাফালাফি করবে। শুভেন্দু অধিকারী তো এটা জানা উচিত যে আমদানি রপ্তানিটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ঠিক করে, জয়শঙ্করের দপ্তর ঠিক করে। চালটা যাবে কি যাবে না সেটা পেট্রাপোলের ওই আধিকারিকগুলো ঠিক করে না। এইটুকু শিক্ষা আশা করছি আমার বিরোধী দলনেতার কাছে আছে। তাহলে আমার মাঝে মধ্যে সত্যিই মনে হয় যে বাংলার যারা বিজেপির মুখপাত্র, তারা বাংলাদেশ সম্বন্ধে যতটা কনসার্ন, তার 10% যদি কেন্দ্রীয় সরকার হতো, বাংলাদেশ শান্ত হয়ে যেত। তাহলে এটা কি লোক দেখানো হচ্ছে? 2, যে কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের বাইরে যদি তোমাকে দৌত্য করতে হয়, তোমার মাধ্যম হচ্ছে ইউএনও।
রাষ্ট্রসংঘের মাইনরিটি ডিপার্টমেন্ট বলে যেটা একটা সংস্থা আছে, তারা বিভিন্ন সময় রিপোর্ট দেয়। ভারত সরকারকে তার জন্য দৌত্য করতে হবে। 1971-এর সময় আমরা তাই করেছিলাম। আমরা এখন কেন করতে পারছি না বলতো? কারণ গত 10 বছরে সেই ইউএনওর মাইনরিটি ডিপার্টমেন্ট ভারতবর্ষে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে যখন অবজারভেশন দিয়েছে, এই নরেন্দ্র মোদী সরকার বারবার বলেছে এটা ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়, বাইরের নাক গলাবার কোনো দরকার নেই। ঠিক সেম ভাষায় আজকে ইউনুস বলছে। চিন্ময়ানন্দ আক্রান্ত হওয়ার পরও আমরা কেন ঢুকতে পারছি না? কারণ তুমি যার সুবাদে দৌত্য করার কথা তার সঙ্গে সম্পর্ক তুমি ধ্বংস করে ফেলেছো। দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দুটো সংস্থা আছে বা দুটো সংগঠন আছে, দুটোই কংগ্রেসের সময়, একটা সার্ক, একটা বিমস্টেক, আর একটা আসিয়ান। এই সার্কের যেটা আছে, সেই সার্কের ভেতর পড়ে বাংলাদেশ, আবার আসিয়ানের ভেতর পড়ে বাংলাদেশ। এবার সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি চোখ বন্ধ করে ভাবো, মায়ানমারে আরাকান অভ্যুত্থান হচ্ছে, নেপালের সঙ্গে, নেপালের সদ্য নির্বাচিত যে সরকার তারা অনেকটা চীন ঘেঁষা, শ্রীলঙ্কায় যারা সরকারে এসছে তারাও নাকি একটু চীন, একটু এটা ইত্যাদি ঘেঁষা, পাকিস্তানের কথা তো ছেড়েই দিলাম। আফগানিস্তানে তালিবান শাসন, যে তালিবান শাসনকে কথায় কথায় বিজেপি মুখপাত্ররা বাব্যাপান্ত করে, 2023 সালে $750 মিলিয়ন আমদানি রপ্তানি হয়েছে। এইখানে দাঁড়িয়ে আমার তো সত্যি সত্যি প্রশ্ন, বিদেশ নীতিটা কোথায়? আমি কি নির্বান্ধব হয়ে পড়ছি, যেখানে আমার একদিকে চায় না, যার সঙ্গে আমার সম্পর্ক কি, মানে আজকে ব্রহ্মপুত্রের উপরে এমন একটা বাঁধ তৈরি করতে যাচ্ছে, সেই বাঁধটা যদি তৈরি হয়ে যায় পুরো উত্তর ভারত জলের তলায় চলে যাবে, তার কারণ আপস্ট্রিম। এবার এইসব সময় এবার তুমি তো ভৌগোলিক অবস্থান বদলাতে পারবে না, হিমালয়কে তো উপর থেকে টেনে বিন্ধ্য পর্বতের কাছে আনতে পারবে না, এটা তো সম্ভব নয়। তো তোমার কি প্রয়োজন? তোমার প্রয়োজন ছিল এমন একটা নেক্সাস তৈরি করা, এমন একটা অ্যাক্সিস তৈরি, যেটাকে অক্ষ বলে, যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে। তুমি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া নির্বান্ধব হয়ে কেন পড়ছো? এই প্রশ্নগুলো তোমাকে জানতে হবে, না হলে চিন্ময়ানন্দের মতো মানুষকে নিয়ে আমরা বিভিন্ন চ্যানেলে 8টা থেকে 9টা, 7টা থেকে 9টা আমরা বাজার গরম করে ফেলবো। চিন্ময়ানন্দ বা তাদের মতো মানুষের কোনো সুরাহা হবে না। তার কারণ আমার দেশেও যখন মাইনরিটি রিপোর্টগুলো যাচ্ছে তখন তুমি ইউএনওকে ইন্টারভেন করতে দাওনি। এইখানে হচ্ছে সমস্যার জায়গা। লাস্ট বাট নট দ্য লিস্ট, শাসক হলেই মেরুদণ্ড থাকে না। আজকে যদি চোখ বন্ধ করে ভাবো বা যে কোনো প্রাজ্ঞ মানুষকে প্রশ্ন করো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী থাকতেন তাহলে কি হতো? কেন এই দুজনের নামটা করছি? বাংলাদেশ স্বাধীন কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা নয়। জাফনায় এলটিটির সময় লড়াইটা মনে আছে? শান্তি সেনা পাঠিয়েছিল রাজীব গান্ধী, তার ফল আমরা আজকে দেখতে পেয়েছি। তার জন্য রাজীব গান্ধীকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। মালদ্বীপেও এরকম একটা সামরিক অভ্যুত্থান হয়েছিল। মালদ্বীপের সরকার এসওএস পাঠায়, রাজীব গান্ধী সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পাঠিয়ে দেয়, যার অ্যাপ্রিসিয়েশন স্বরূপ রোনাল্ড রেগান, সেই বিখ্যাত ছবি রাজীব গান্ধী হেঁটে যাচ্ছে, মাথায় রোনাল্ড রেগান ছাতা ধরছেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কোট আনকোট এই উক্তি করছেন, ভারতবর্ষকে ধন্যবাদ ঠিক সময় পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনো রকম অশান্তি না হয়। আমরা আমাদের শাসকের কাছ থেকে এই দৃঢ়তাটা আশা করেছিলাম। আমি ইউনুসের কাছ থেকে কোনো রকম স্যানিটি এক্সপেক্ট করি না। আমি আশা করি আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন কিন্তু তিনি আমারও প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে, আমার শিকড়টা বাংলাদেশে, আমার আদি বাড়ি হচ্ছে ফরিদপুর, আমি সেখানে কোনোদিন যাইনি, কিন্তু সেখানেও আজকে আমার সহনাগরিক বলবো না, মানে তারা আমারই হয়তো অতীত সহনাগরিক, তারা অত্যাচারিত হচ্ছে। আমাদের কি কোনো দায়িত্ব নেই? শুধুমাত্র বিবৃতি দেওয়া ছাড়া, শুধুমাত্র সমালোচনা করা, শুধুমাত্র নিন্দা করা ছাড়া।
আদানিরা ওখানে ব্যবসা করবে বলে আমি চুপ করে থাকবো? আমার এখান থেকে আদানি ভিলমারের ফরচুন তেল বা ফরচুন চাল ওখানে রপ্তানি হবে বলে আমি হিন্দুদের, বা শুধু হিন্দু কেন বলবো, হিন্দুরা তো অত্যাচারিত হচ্ছেই, মহিলারা অত্যাচারিত হচ্ছে, মুক্তমনা মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারটা হতে দেব? তার কারণ আমার কিছু ব্যবসায়িক বন্ধুরা এখনো সেখানে ব্যবসা করছে বলে? এগুলো প্রশ্ন, এবং এই স্মৃতিচারণটা দরকার ইন্দিরা গান্ধী উত্তরাধিকারটা বোঝবার জন্য।